কোর্টরুমে নিস্তব্ধতা। কেউ কথা বলছে না, শুধু কাগজ ও কলমের শব্দ শোনা যাচ্ছে। তৃষার হাতে কাগজ কাঁপছে, চোখে জল জমে আছে, কিন্তু সে চাপা দিতে চাইছে। এমন তো হওয়ার কথা ছিল না। কিছু বছর আগে এই অরণ্যর হাতেই সিঁদুর পড়েছিল তার সিঁথিতে। হাজার স্বপ্ন, হাজার আশা নিয়ে ঘর বেঁধেছিল, কিন্তু আজ সেই হাতেই কলম ধরা, ভালোবাসার সমাপ্তির জন্য। মনে পড়ল প্রথম দিনটা, বিয়ের আগের রাত। অরণ্য বলেছিল, তৃষা, তুমি ছাড়া আমার পৃথিবী অন্ধকার। প্রতিদিন তোমার হাত ধরে ঘুমাতে চাই। তৃষার চোখে জল গড়িয়ে পড়ল। পাশে বসা উকিল খেয়াল করলেন, কিন্তু কিছু বললেন না, কারণ এটাই তো প্রতিদিনের ঘটনা। ভালোবাসা, তারপর ভাঙন। হঠাৎ নীরবতা ভাঙল এক কণ্ঠস্বর। অরণ্যের মা, দোলা সেন। গলায় কঠোরতা। থেমে গেল কেন? সই করো, আমার ছেলেকে মুক্তি দাও। তৃষা ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল, কিন্তু তার আগেই আরও এক কণ্ঠস্বর বাজল। অরণ্যের বোন অনন্যা। লোভী, নির্লজ্জ, চরিত্রহীন মেয়ের থেকে আর কি আশা করা যায়? ভেবেছিলে আমাদের ফাঁদে ফেলবে। চরিত্রহীন শব্দটা কানে বারবার বাজতে লাগলো। তৃষা যেন শ্বাস নিতে পারছিল না, কিন্তু মুখ থেকে একটা শব্দও বের হলো না, কারণ সে জানে যতই বলুক কেউ তার কথা শুনবে না। চোখের সামনে ভেসে উঠল অতীত। প্রথম কলেজ ফেস্টে অরণ্যের সঙ্গে পরিচয়। ছেলেটা কেমন হাসি মুখে তাকে চা খাইয়েছিল। সেই চা খাওয়ার মুহূর্তে তৃষার মনে হয়েছিল জীবনটা বুঝি একেবারে বদলে যাবে। বিয়ের পর প্রথম পুজো। তৃষা লাল বেনারসিতে সেজে দাঁড়িয়েছিল। অরণ্য তাকে দেখে বলেছিল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আর আজ আজ সেই মানুষই তাকে দোষী করছে। তৃষা মাথা নিচু করল। মনে হলো জীবনের সব সুখ মুহূর্ত যেন একে একে ভেঙে পড়ছে। দুফোঁটা জল গড়িয়ে পড়ল কাগজে। কালির দাগ ভিজে গেল, তবুও কাপা হাতে সই করল। কলমটা আঙুলের ফাঁকে শক্ত করে ধরে। মনে হচ্ছিল হাতটাই অবশ হয়ে গেছে। অরণ্য সই করার সময় একবার তাকালো তার দিকে। চোখে যেন আগুন। কোনো ভালোবাসা নেই, শুধু বৃতৃষ্ণা। তৃষার বুকটা হাহাকার করে উঠল। উকিল গম্ভীর গলায় ঘোষণা দিলেন, আজ থেকে আপনারা আইনত আর স্বামী স্ত্রী নন। কথাটা শোনার পর তৃষার ভেতরটা ফাঁকা হয়ে গেল। যে সম্পর্ককে এত যত্নে বাঁচিয়ে রাখতে চেয়েছিল, সেটা আজ এক টুকরো কাগজে ভেঙে গেল। অরণ্য বলল, মুক্তি পেতেই তো এসব, নতুন করে বলার কি আছে? কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু এক রাশ ঠান্ডা ব্যঙ্গ। তৃষা চোখ নামিয়ে নিল, নিজেকে প্রশ্ন করল, তাহলে এতদিনের ভালোবাসা কি সত্যি অভিনয় ছিল? তৃষা উঠে দাঁড়ালো, বাবার দিকে তাকিয়ে বলল, চলো বাবা। শব্দগুলো খুব ক্ষীণ, ক্লান্ত কণ্ঠস্বর। কেউ না শুনলেও বাবা শুনলেন। বাবার চোখ ভিজে উঠল। তিনি মুঠো আঁকড়ে দাঁড়িয়ে রইলেন। মা আঁচল দিয়ে চোখ মুছতে চেষ্টা করলেন, কিন্তু লুকানো গেল না। তৃষা জানে এই মুহূর্তটা তাদের জন্য সমান কষ্টকর। তৃষা বেরিয়ে আসছে, ঠিক তখনই দোলা সেন বললেন, যাচ্ছ কোথায়? যাওয়ার আগে সিঁথির সিঁদুর, হাতের শাখাপলা ফেলে যাও। তৃষার বুক কেঁপে উঠল। আঙুল অজান্তেই সিঁথির কাছে চলে গেল।
এখনো সিঁদুর লাল হয়ে আছে। দোলা এগিয়ে এসে সিঁদুর মুছে দিলেন। এই দিনের অপেক্ষায় ছিলাম। ভালোবাসা কি সেটা বোঝার যোগ্য তুমি নও। তারপর অনন্যা এসে শাখা পলা খুলতে লাগলো। ইচ্ছা করে জোরে টানতে লাগলো। ব্যথায় তৃষার চোখে জল চলে এলো। এই দৃশ্য দেখে তৃষার বাবা আর চুপ থাকতে পারলেন না। দাঁড়িয়ে বললেন, অরণ্য, নাটক তুমি করেছ। আমার মেয়ে বোঝা নয়। তুমি রাখতে পারোনি, আমরা রাখব। ও আমার মুকুট, আমার গর্ব। তোমার অর্থ, তোমার সম্মান দিয়ে তুমি ভালোবাসা দিতে পারোনি। কোর্টরুমে হঠাৎ নীরবতা নেমে এলো। অরণ্য রাগে গর্জে উঠল, কিন্তু বাবার কথা যেন সবার মনে গেঁথে গেল। অরণ্য দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, চুপ! এই নাটক বন্ধ করো, এখান থেকে চলে যাও। দোলা আবার বললেন, এই মেয়ের জন্যই আমাদের নাম নষ্ট হয়েছে। অরণ্যের চোখ লাল, মুঠো শক্ত করে রেখেছে। তৃষা কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শুধু বুকের ভেতরটা ভেঙে যাচ্ছিল। মা বাবার হাত ধরে বেরিয়ে এলো তৃষা। সিঁড়ি বেয়ে নামতে নামতে মনে হলো এই মুহূর্তটা যেন জীবনের সবচেয়ে দীর্ঘ যাত্রা। চোখে জল, মনে আগুন। নিজেকে বলল, আজ তুমি আমাকে হারালে অরণ্য, কিন্তু একদিন সময় তোমাকেই শাস্তি দেবে। বাড়ি ফিরে তৃষা নিস্তব্ধ হয়ে বসে রইল। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। দেয়ালের ক্যালেন্ডারের প্রতিটি তারিখ এক একটা ব্যথার দাগ হয়ে দাঁড়িয়ে আছে। তার ঘরের এক কোণে এখনো সাজানো আছে অরণ্যের দেওয়া উপহারগুলো। ফ্রেমে বাঁধানো ছবি, একজোড়া কানের দুল, লাল গোলাপ শুকিয়ে কাটা হয়ে আছে। তৃষা একে একে হাত বোলালো সব কিছুর ওপর। মনে হলো এসব যেন তার জীবনের কবরের নিদর্শন। চোখ ভিজে এলো, কিন্তু কান্নার আওয়াজ সে চেপে রাখল, কারণ বাবা মা শুনলে আবার কষ্ট পাবেন। বাড়ির বাইরের জগৎও তাকে ছাড়ল না। আত্মীয় স্বজন, পাড়ার মানুষ সবাই যেন নতুন নাটকের দর্শক। বৌমা টিকল না, মেয়েটা নিশ্চয়ই চরিত্রহীন। অরণ্যের মতো ছেলেকে কে ছেড়ে যায়? এইসব ফিসফিসানি তৃষার কানে বাজতে লাগলো। প্রতিটি কথা তাকে ছুরির মতো বিদ্ধে লাগলো। তবুও সে নীরব রইল, কারণ সে জানে এই সমাজ কখনো সত্যি শোনে না, শুধু গল্প বানাতে জানে। প্রতিদিন রাত নামলে তৃষার মনে হতো পৃথিবী ভেঙে পড়েছে। বিছানায় শুয়ে সে ছটফট করত। অরণ্যের স্মৃতি এসে তাড়া করত। তাদের প্রথম সমুদ্র ভ্রমণ, প্রথম বৃষ্টি ভেজা দিন, প্রথম ভালোবাসি বলার মুহূর্ত। সব কিছু চোখের সামনে ভেসে উঠত। সে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলত, কিন্তু কান্নার শব্দ যেন বুকের ভেতরেই আটকে থাকত, কারণ তার কান্নার সাক্ষী শুধু রাতের আধার। একদিন গভীর রাতে বাবা তার ঘরে এলেন। চুপচাপ মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন। তৃষা ভেঙে পড়ল। কান্নায় ভিজে বাবার বুকে মুখ লুকালো। বাবা বললেন, মা, তুই কোনো দোষ করিসনি। দোষ ছিল তাদের চোখে, যারা তোকে বোঝেনি। তুই আমার গর্ব, আমার লড়াইয়ের কারণ। একদিন তুই আবার মাথা উঁচু করে দাঁড়াবি। তৃষা বাবার বুকের ভেতরেই শান্তি পেল। সেই প্রথম মনে হলো হয়তো একদিন আবার সব নতুন করে শুরু করা যাবে। সময় ধীরে ধীরে বয়ে গেল। তৃষা নিজেকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিল। পুরানো দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে সে কাজে মন দিল। একটা এনজিওতে যোগ দিল।
যেখানে অবহেলিত নারীরা নিজেদের জীবন নতুন করে গড়ছে। তাদের চোখের জল, তাদের সাহস, সব কিছু দেখে তৃষা শক্তি পেল। সে বুঝল ভালোবাসা শুধু স্বামী স্ত্রীর সম্পর্কেই সীমাবদ্ধ নয়। ভালোবাসা আছে আত্মসম্মানে, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ায়, অন্যকে আশা দেওয়ায়। বছরের শেষে এক শরতের সকালে তৃষা একা দাঁড়িয়ে গেল গঙ্গার ঘাটে। হাতে ছিল এক পুরনো বাক্স, যার ভেতরে অরণ্যের দেওয়া উপহারগুলো। সে একে একে সব ফেলে দিল জলে। গোলাপ ভেসে গেল, ছবি ভেসে গেল, সেই মিথ্যে ভালোবাসার প্রতীকগুলো ডুবে গেল গভীরে। তৃষার চোখে জল আসলো, কিন্তু ঠোঁটে হালকা হাসি ফুটল। সে বলল, আজ থেকে তোমার নাম আমার জীবনের সমাধিফলকে লেখা থাকলো অরণ্য। তুমি ছিলে আমার ভালোবাসা, কিন্তু তোমার জন্যই আমি শিখলাম ভালোবাসা মানে কখনো কখনো বিদায়ও। সূর্যের আলো নদীর জলে ঝলমল করছিল। তৃষা মাথা উঁচু করে দাঁড়ালো। তার মনে হলো এটাই তার সত্যিকারের পুনর্জন্ম।